নিরাপত্তা পরিষদেরও কেউ না। ধরেন নিরাপত্তা পরিষদ কিন্তু এই ধমকটা দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনীকে যে তোমাদের আমরা রিক্রুট করব না। এই কাজটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের, এটা ভলকার তুর্কের কাজ না। চিন্তা করেন, যেই লোকের যেই কাজ না, সেই লোক সেই কাজ নিজের কাঁধে নিয়ে সে বাংলাদেশ সেনাবাহিনীকে ধমক দিয়েছে। এবং আমি আমার সূত্রে জেনেছি যে এই আরেকটা টেলিফোন এসেছিল আপনার যে অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার বলে, যেটা ওই যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এই আপনার তখন ইউএস এর যে ডোনাল্ড লু ছিল, এই লোক যে ধরেন বাংলাদেশের একজন অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের কর্মকর্তা, এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট যেগুলা, ডোনাল্ড লু বা জয়েন্ট সেক্রেটারি বলতে পারেন, আমাদের ফরেন মিনিস্ট্রিতে ডিজি, এইরকম এই একটা লোক আর এই ভলকার তুর্ক, এই দুইটার অধীনে কিন্তু পুরো জুলাই আগস্ট সেনাবাহিনী কিন্তু এদের নির্দেশে চলেছে, কিন্তু শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী কিন্তু চলে নাই। তাহলে আপনি দেখুন যে এখানে রাষ্ট্র এদেরকে পালছে, রাষ্ট্রের টাকায় এদের বেতন হয়, হ্যাঁ, শুধু জাতিসংঘের চাকরি অতিরিক্ত লোভ হাতের কাছে রাখার জন্য এরা বাংলাদেশের যেখানে সংবিধান যখন হুমকির সম্মুখে, বাংলাদেশের নিরাপত্তা হুমকির সম্মুখে, বাংলাদেশের সবকিছু হুমকির সম্মুখে, যেখান থেকে আজকে বাংলাদেশ প্রায় ধ্বংস হয়ে গেছে, তখন সেনাবাহিনীকে সবাই বলে দেশপ্রেমিক সেনাবাহিনী। সেই দেশপ্রেমিক সেনাবাহিনী চলেছে বাংলাদেশের সরকারের অধীনে না, দুইজন ব্যক্তির অধীনে, হ্যাঁ, মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু এবং এই জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের এই কর্মকর্তা ভলকার তুর্ক, এই দুজনের অধীনে এদের ইনস্ট্রাকশন কিন্তু আপনার বাংলাদেশ সেনাবাহিনী, সামরিক বাহিনীগুলো শুনছে, তারা তাদের নির্দেশে চলেছে। আপনি কি চিন্তা করতে পারেন একটা দেশের জন্য, একটা স্বাধীন দেশের জন্য এটা কত বড় অবমাননাকর? সেই দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী চলে জাতিসংঘের এক কর্মচারী, একজন ইসলামিস্ট জঙ্গি ভলকার তুর্ক, আর একজন ইউনাইটেড স্টেটসের একজন মধ্যম সারির আপনার সরকারি কর্মকর্তা। এখন তারা তখন সেখানে কি বলল? তারা সেখানে বলল, আমরা যেটা শুনেছি যে আমরা নিরীহ জনগণের উপর গুলি চালাবো না 5 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট, 3 আগস্ট বোধহয় সেনাবাহিনী প্রধান ওয়াকার। দেখেন, আরেকটা জিনিস আপনাকে বলি একটু আপনার দর্শকদের জন্য, দেখুন বাংলাদেশে আমরা এই একেবারে কোন সরকারের আমলে আমরা যে একটা সাংস্কৃতিক মানটাকে যে আমরা গুরুত্বপূর্ণ মনে করি নাই, আমরা এই দেশে ভালো শিল্পী হোক, ভালো লেখক হোক, ভালো সাহিত্যিক হোক, এই জিনিসগুলো আমরা কিন্তু বাংলাদেশে চর্চা করা ছেড়ে দিয়েছিলাম। একেবারে দুঃখজনকভাবে ক্রমাগতভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে এই অবনতি চলে এসছে। আপনার সেনাবাহিনীর কাছে, আপনার দর্শকরা কিছু মনে করবে, তবু আমি একটু ব্যাখ্যা করে বলি। ওনার কাছে উনি কি কার গানের তুলনা দিলেন? উনি আইয়ুব বাচ্চুর গানের তুলনা দিলেন। অর্থাৎ একজন সেনাবাহিনী প্রধান, তার সাংস্কৃতিক মান এখান থেকে বোঝা যায়। সে আইয়ুব বাচ্চুর গানের উপরে কিন্তু কিছুই জানেন। আমি আইয়ুব বাচ্চু একজন জনপ্রিয় শিল্পী, ওনাকে অপমান করার জন্য কথাটা বলছি না, কিন্তু যখন আপনার রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান হয়, তাকে যদি কোনো গানের তুলনা দিতে হয়, আর সেই গান যদি আইয়ুব বাচ্চুর গান হয়, বুঝতে হবে যে আমাদের এই প্রতিটা মানুষ রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে যারা বড় বড় কর্মক্ষেত্রগুলো দখল করে আছে, তাদের সাংস্কৃতিক মান কতটা নিচের। যাও, তারা বলল কি আমরা সাধারণ মানুষের উপর গুলি চালাবো না, কিন্তু পরে কি দেখা গেল? এটা ছিল পুরোপুরি একটা ষড়যন্ত্র। আমেরিকা থেকে দুই থোকে টাকা এসেছে, বাংলাদেশের কাছে সরাসরি এসেছে $29 মিলিয়ন। এটা তাদের পরবর্তী প্রেসিডেন্ট একেবারে আপনার ডোনাল্ড ট্রাম্প সাহেবই বলেছেন। এদের সাথে ছিল আত্মঘাতী জঙ্গিরা, যারা এখন ফুলে ফেপে নেতা হয়ে গেছে, আপনার এনসিপির যে ছেলে মেয়েগুলো আছে এরা। সাথে ছিল জামাতে ইসলামী সহ বাংলাদেশের সব মৌলবাদী সংগঠনগুলো। তার সহযোগী হিসাবে ছিল বিএনপি এবং অন্যান্য দল। মূলত বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগের সহযোগী কিছু 14 দলের কিছু বড় বড় নেতা ছাড়া সব পুরো বাংলাদেশ কিন্তু এই ষড়যন্ত্রে পা দিল।
তাহলে দেখেন এই ষড়যন্ত্র আমি আর আপনি বলছি না, এই ষড়যন্ত্র স্বীকার করেছে জঙ্গি মাহফুজ, এই ষড়যন্ত্র স্বীকার করেছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। হ্যাঁ, এই ষড়যন্ত্র পরবর্তীতে সবাই স্বীকার করেছে। আপনি যেই জঙ্গিটা আজকে মন্ত্রী হয়ে বসে আছে আসিফ সজীব ভুঁইয়া, সেও স্বীকার করেছে যে তাদের পরিকল্পনা ছিল কিন্তু অস্ত্র হাতে নেমে যাওয়ার জন্য। এত বড় একটা ষড়যন্ত্র হয়ে গেল, সেই ষড়যন্ত্র বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বাহিনীগুলো, তাদের অধীনে এতগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেগুলো জানতে পারে নাই। তারা জঙ্গিদের সহযোগী হয়েছে, তারা আপনার ষড়যন্ত্রের সহযোগী হয়েছে। ষড়যন্ত্রকারীদের যেভাবে হোক, আমরা তো এর পেছনের কারণটা হলো যে জাতিসংঘের চাকরি বাধাগ্রস্ত হবে, এটা যখন ভলকার টুক ধমক দিয়েছে, সেনাবাহিনী সাথে সাথে দেশের বিরুদ্ধে চলে গেল, অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে। আর তারা জঙ্গিদেরকে, যেটা তাদের সাংবিধানিক দায়িত্ব, যেটা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব, যেটা তাদের চাকরির দায়িত্ব, সাংবিধানিক সরকারকে রক্ষা করা এবং যে কোনো ধরনের অনাচার সৃষ্টিকারীদের থামানো, তারা সেটা থামানোর তো চেষ্টাই করেনি। এখন বরঞ্চ আমরা কিছু খবর পাচ্ছি যে আপনার 4, 5, 3 আগস্ট, 2 আগস্ট থেকে সেনাবাহিনীর অনেক হিজবুত তাহরিরের যেসব সদস্য সেনাবাহিনীতে ঢুকেছে, এরা সিভিল পোশাকে বের হয়ে জঙ্গিদের সাথে যোগ দিয়েছে। এরাই বন্দুক দিয়ে, ওই যে একটা বুলেটের নাম বলে 7 কি যেন, ওটা দিয়ে 7.62, এটা দিয়ে তারা কিন্তু নিরীহ মানুষ এবং জঙ্গিরা জঙ্গিদের খুন খারাপই করেছে। হ্যাঁ, আমি বলছি না যে এখানে সাধারণ মানুষ যায় নাই, কিন্তু এখানে সাধারণ মানুষ গেছে একটা ষড়যন্ত্রের শিকার হয়ে। পরবর্তীতে এই ষড়যন্ত্রটা দেশি পক্ষ বিদেশি পক্ষ সবাই স্বীকার করেছে। তারপরেও কিন্তু এখনো এটাকে বলে যাওয়া হচ্ছে যে এটা একটা অভ্যুত্থান ছিল। যাও, তখন দেখেন সেনাবাহিনী জঙ্গিদের পক্ষ নিল। আর আজকে গোপালগঞ্জে নিরীহ মানুষ, তারা কোনো অস্ত্র দেখায় নাই, তারা কোনো গোলা বারুদ দেখায় নাই, তারা কোনো আপনার একটা লাঠি সোটাও কিন্তু দেখায় নাই। হ্যাঁ, এই নিরীহ মানুষগুলাকে সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ জনগণকে আজকে হত্যা করবে। আপনি চিন্তা করে দেখেন কোথা থেকে কোথায় চলে আসলো। আর যেই মাত্রায় বল প্রয়োগ করেছে সেনাবাহিনী গোপালগঞ্জে, যে যতগুলো আমরা অফিসিয়ালি আপনার কিছু ফিগার 5 জন পর্যন্ত আজকে জানা যাচ্ছে, এটা তো কার অফিসিয়াল? এটা হলো ইউনুসের সরকারি অফিসিয়াল। ইউনুসকে, যার 40 বছরের জীবনে এমন কোনো গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট নাই যেখানে সে সত্য কথা বলেছে। একটা মিথ্যাবাদী, বাটপার এবং জঙ্গি নায়কের যে সরকার, তারা বলতেছে 5 জন, অথচ আজকে দেখেন গোপালগঞ্জে কিন্তু শত শত মানুষ নিখোঁজ। হ্যাঁ, হাজার হাজার ধরপাকড় হচ্ছে। আপনি দেখেছেন কখনো বাংলাদেশের কোন জায়গায় সামরিক বাহিনী, আর্মি, নেভি সবাইকে নামানো হয় একটা জেলার লোকজনকে দমন করার জন্য? না, দেখেন নাই। তারপরেও এখন দেখেন বাংলাদেশে যেসব লোকজন মানবাধিকার নিয়ে কথা বলতো, আপনি কতগুলো লোক চিন্তা করেন, এই যে আনু মোহাম্মদ, তারপরে এই যে ডেইলি স্টার, প্রথম আলো, অধিকার, যারা যারা বাংলাদেশে এইসব নিয়ে কথা বলতো, কারো কিন্তু কোনো মায়া লাগছে না, তাই না? অথচ বাংলাদেশের সবচেয়ে দমন পীড়ন চলতেছে আজকে এই মুহূর্তে গোপালগঞ্জে, এবং যেই রকম ভয়াবহ দমন পীড়ন আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখি নাই। আমরা ঢাকা শহরে কিছু উন্মাদনা দেখি। আমি 30 বছর সাংবাদিকতা করি, আমি কোনোদিনও দেখি নাই যে সেনাবাহিনীর গুলিতে বাংলাদেশিদের প্রাণ গেছে। না, আমিও দেখিনি, এইভাবে দেখিনি, এবং সেনাবাহিনীর আমি কয়েকজন সিনিয়রের সঙ্গে কথা বলেছি, সিনিয়র সাংবাদিকের সঙ্গে, যে এরশাদ আমলে এরকম পড়া আর কি, সামরিক পোশাক পরা মানুষ, মানে কর্মকর্তা বা সেনা, তারা বাংলাদেশের উপর গুলি করেছে কিনা, তারা বলছে না। না, আমি শুনিনি, দেখিও নি, দেখা তো হয়নি, আমি কখনোই দেখিনি। কিন্তু এখানে দেখেন 2-3 জন আর্মির জঙ্গি মিলে একটা নিরীহ ছেলেকে, আপনি যেটা বললেন যে কিভাবে এইগুলো, এখন এটার ফল কি হবে জানেন? সারা বিশ্ব আপনি জাতিসংঘের উপর খুব একটা নির্ভরশীল হতে পারেন না। জাতিসংঘকে কন্ট্রোল করে ইউএস। হ্যাঁ, তারা যতক্ষণ এটার লাগাম টেনে ধরে রাখবে ততক্ষণ এটা দিয়ে আমরা কিছু আশা করতে পারি না। আমি যেটা বলবো সেটা হলো, আজকে বিশ্ববিবেক নাড়া দেওয়ার জন্য বাংলাদেশের যেসব মানবতাবাদী মানুষ আছেন সারা পৃথিবীতে, আপনারা প্লিজ দয়া করে 4 জন 5 জন করে জাতিসংঘের যে নিউ ইয়র্কে হেডকোয়ার্টার্স আছে সেখানে
আপনার জাতিসংঘের জেনিভাতে যে হেডকোয়ার্টার্স আছে সেখানে, আর নরওয়ের যে আপনার পার্লামেন্ট আছে যেখান থেকে এই শান্তি পুরস্কারের জন্য নাম ঘোষণা করে এইটা। আর একটা হলো যে সুইডেনের আপনার যেখান থেকে এই যে নোবেল প্রাইজগুলো নেওয়া হয় অসলোতে, সুইডেনের স্টকহোমে, এই জায়গাগুলোতে চারজন মানুষ করে পালাক্রমে আপনারা সবাই গণ অনশন শুরু করুন। শুধু এই ভিডিওগুলো আপনারা ওইখানে দেখাতে থাকুন। চারজন করে, শুধু চারজন থাকবেন, চারজনের যখন ক্লান্ত হয়ে যাবেন আর চারজন যোগ দিবেন। আপনার মাধ্যমে আমি এই আহ্বানটা জানাচ্ছি সবাইকে, কারণ কি জানেন, পশ্চিমের বিবেককে নাড়া দিতে হবে। পশ্চিমের মানুষ অনেক মানবতাবাদী হয়ে গেছে, তারা হয়তো তাদের সরকারগুলো আজকে ইউনূস এবং বাংলাদেশের জঙ্গিদের সহযোগী হতে পারে, সেই দেশের মানুষগুলা নয়। সুতরাং আমি এটা একেবারে সুনির্দিষ্টভাবে বলছি আপনার মাধ্যমে যে নিউ ইয়র্কে জাতিসংঘের হেডকোয়ার্টারের সামনে, জেনিভাতে জাতিসংঘের অফিসের সামনে, অসলোতে এবং স্টকহোমে আপনি 4-5 করে গ্রুপ করে আপনারা 1 মাস ব্যাপী শুধু এই ভিডিওগুলা দেখান, কিভাবে ইউনূসের এই বর্বর বাহিনীগুলা নিরীহ বাংলাদেশিদের মারছে। যে দেখুন আপা, এই স্কেলে যদি শেখ হাসিনা সরকারের সময় জুলাই আগস্টে মানুষ হত্যা হতো, 10,000 মানুষ খুন হয়ে যেত। ইউনূস অল্প সময়ের মধ্যে যেভাবে এতগুলা মানুষকে মারলো, কতগুলো আমরা এখনো জানি না, এবং এই সংখ্যা কোনোভাবেই 20-এর নিচে নয় আমি আন্দাজ করছি। কারণ হলো তারা তো লাশ, আর এই লাশগুলোকে কেন তারা সুরতহাল করতে দিল না? শেষ পর্যন্ত আমি যেটুকু খবর পেয়েছি একটা লাশেরও কিন্তু তারা সুরতহাল করতে দেয়নি। আমি আন্তর্জাতিক গণমাধ্যমে সবার কাছে দাবি জানাতে চাই, গত বছরের জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যত মানুষ মারা গেছে প্রত্যেকটা লাশের সঠিক ময়না তদন্ত হোক। এই ময়না তদন্তের মধ্যে বের হয়ে আসবে কারা জুলাই আগস্টে জঙ্গিদের হত্যা করেছে, কারা এখনো হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, কারা একেবারে। আপনি দেখুন, একটা পাথরের মৃত্যু আমরা দেখেছি, পাথর দিয়ে পেয়ে, কিন্তু 5 আগস্ট থেকে, গত বছরের 5 আগস্টের পর থেকে যতগুলা মৃত্যু এই জঙ্গিরা, এনসিপির জঙ্গিরা, মৌলবাদীরা করেছে, প্রত্যেকটা মৃত্যু কিন্তু অতটাই নিষ্ঠুর। আপনি 5 আগস্ট থেকে কেন বলছেন? আপনি যদি দেখুন যে 18 জুলাই পর থেকে, আমি বলবো মানে 19 জুলাই বাংলাদেশ সব ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো। সেই সময় 19 জুলাই যাত্রাবাড়িতে যে তাণ্ডব ঘটে গেছে, আমরা তার ছিটে ফোটাও জানি না। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এটার উপর ইনভেস্টিগেট করছি, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, আমরা তার ছিটে ফোটাও জানি না যে ভয়ঙ্কর তাণ্ডব 19 জুলাই বাংলাদেশে ঘটে গেছে। এখন এই প্রত্যেকটা মৃত্যু নিঃসন্দেহে নির্মম, কিন্তু আপনি যে বিষয়টি বলছেন যে কেন এই গোপালগঞ্জে যারা মারা গেছে তাদের একটিরও ময়নাতদন্ত হয়নি, এবং যে যারা আপনার 5ই আগস্টের আগে পরে মারা গেছে, 5ই আগস্টের আগে যারা মারা গেছে তাদের ময়নাতদন্ত হয়েছে, তারপরে কারো কোনো ময়নাতদন্ত হয়নি কেন? এই ময়নাতদন্ত যদি করা হয়, শেখ হাসিনাও এই আহ্বান জানিয়েছেন, আমরা সবাই এই আহ্বান জানাই। কারণ জুলাই আগস্ট মাসে গত বছরের বাংলাদেশের একটা স্থায়ী ক্ষতি হয়ে গেছে। আজকে দেখেন বাংলাদেশের মানুষের নিরাপত্তা নাই, বাংলাদেশের মানুষের রুটি রোজগারের ব্যবস্থা নাই। আপনি দেখুন, একটুখানি রিলেট করুন। আমরা না এত দ্রুত এত রকম ঘটনা ঘটছে, আমরা না ওই যে পিসেস, একটা পাজেলের পিসেস সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলে পুরো দৃশ্যটি, পুরো পাজলটি আমরা মেলাতে পারছি না আসলে। আপনি দেখুন, এই যখন ময়নাতদন্তের কথা বলা হয়েছিল তখন সার্জিস আলম ঘোষণা দিলেন যে যদি এই লাশ উত্তোলন করা হয় তাহলে যুদ্ধ হয়ে যাবে দেশে। কেন? তার কি হাইট? কারণ হলো